বন্ধুরা, আজ আমরা দেখব একটি আরও হাই স্কুল অ্যাকশন ভরা কে ড্রামা। এই কে ড্রামাটি বেশ চমৎকার এবং এটি আপনাদেরকে উইক হিরো এর মতোই আনন্দ দেবে। এই গল্পটি এক ছেলে গামিনের, যে শুধুমাত্র পড়াশোনা করে ভালো নম্বর পেতে চাইত, কিন্তু বেচারা এমন এক স্কুলে ভেসে যায় যেখানে পড়াশোনা ছাড়া সবকিছুই হয়। চারদিকে শুধু ছেলেমেয়েরা মারামারিতে ব্যস্ত। এখন এমন স্কুলে গামিন কিভাবে পড়াশোনা করবে? চলুন এই গল্পে তা জেনে নিই। গল্পের শুরুটা হয় শ্রেণীকক্ষ থেকে। শিক্ষক বাচ্চাদের পড়াতে ব্যস্ত, কিন্তু কারোই পড়াশোনায় কোনো আগ্রহ নেই। সবাই আরামে ঘুমাচ্ছে। শুধু একজন ছেলে গামিন অনেক মন দিয়ে পড়াশোনা করছিল। মনে হচ্ছিল যেন সে এই ক্লাসের প্রথম স্থান অধিকারী, কিন্তু আসলে সে পিছন থেকে পুরো স্কুলের দ্বিতীয় স্থানে আছে। গামিন জানায় যে ছোটবেলা থেকেই সে পড়াশোনা করে ভালো নম্বর পেতে চাইত এবং সে সব বিখ্যাত একাডেমিতেও ভর্তি হয়েছিল, কিন্তু তাতেও কিছুই বদলায়নি। গামিন নিজের মাকে বলে প্রাইভেট টিউটরও রেখেছিল, কিন্তু তারপরেও গামিন ভালো নম্বর আনতে পারেনি। একদিন স্কুলে সে এক ছেলেকে বলতে শুনল যে যদি ভালো গ্রেড নিয়ে কলেজে যেতে চাস তাহলে ইউসিং টেকনিক্যাল হাই স্কুলে চলে যা। গামিন এই অর্ধেক কথা শুনেই সেই স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সেই ছেলের আরেক বন্ধু বলে যে ওই স্কুলে যাওয়ার চেয়ে বরং আমি মরেই যাই, কিন্তু গামিন এই কথাটি জানত না। সে ইউসুং হাই স্কুলে ভর্তি হয়ে যায়, কিন্তু প্রথম দিনই যখন সে ক্লাসরুমের দরজা খোলে তখন দেখে যে ভেতরে রীতিমতো যুদ্ধ চলছে। পড়াশোনার কোনো নামগন্ধও নেই। এটা দেখে গামিন চিন্তায় পড়ে যায়, কিন্তু তার মনে হয় যে এখানে যখন সবাই শুধু মারামারিই করে তখন একটু পড়াশোনা করেই সে সবার থেকে এগিয়ে যাবে। কিন্তু তারপরেও দশম শ্রেণীর 220 জন বাচ্চার মধ্যে গামিনের র্যাঙ্ক হয় 219। তবু সে হাল ছাড়ে না। সে ভাবে এই গুন্ডাদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ আছে যে পড়তে চায়। তাই পরের দিনই গামিন সবার মুখের দিকে তাকাতে লাগলো, কিন্তু ওই সব ছেলেদের চেহারা দেখিয়ে গামিন বুঝে গেল যে তাদের পড়াশোনায় কোনো আগ্রহ নেই। তখনই গামিনের নজরে এলো এক ছেলে, সেহন, যে শান্তভাবে বসেছিল। গামিন তার কাছে গিয়ে বলল, আমার সাথে পড়াশোনা করবে? কিন্তু সেই ছেলে কিছু বলার আগেই আরেকজন ছেলে তাকে ধাক্কা দিয়ে বলল, চল মারামারি করি, আমাকে আমার র্যাঙ্কিং বাড়াতে হবে। আসলে এই স্কুলে একটি অ্যাপ চলতো যেখানে সব বাচ্চারা অন্য বাচ্চাদের সাথে মারামারি করে নিজেদের র্যাঙ্কিং বাড়াতো। আর এখন এই ছেলেটি, যে 173 নম্বর ছিল, সে সেহনের সাথে, যার নম্বর ছিল 170, মারামারি করল এবং তাকে খুব মারল। সেহন ছেলেটি কিছুই করতে পারল না এবং হেরে গেল। এভাবে সেই অন্য ছেলেটির র্যাঙ্ক অ্যাপে 170 হয়ে গেল। গামিন এসব কিছুই বুঝতে পারছিল না। সে সেহনকে সাহায্য করল। তখন একজন শিক্ষক একটি লাঠি নিয়ে এলেন এবং বললেন যে তোমাদের পুরনো শিক্ষকের বদলে এখন থেকে তোমাদেরকে একজন নতুন শিক্ষক মিসলি পড়াবেন। গামিন দেখে যে এই তো সেই মিসলি, যিনি তার প্রাইভেট টিউটর ছিলেন। এখানে মিসলি এখন সব শিক্ষার্থীদের উপস্থিতি নেওয়া শুরু করলেন। একজন ছেলে ফট করে আওয়াজ করে নিজের উপস্থিতি জানালো। তখনই একটি জিনিস মিসলির দিকে দ্রুত গতিতে এলো। এই জিনিসটি ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছেলে ইয়নভু ছুঁড়েছিল। সে বলল যে এখন কে ফট করে আমার ঘুম নষ্ট করলো? এক ছেলে ভয়ে হাত তুলল এবং ইয়োনু সেই ছেলেটিকে দুটো চড় মেরে আবার যেতে লাগলো। তখনই আরেকজন ছেলে বলল যে ও ইয়োনু, তুই এখনই আমার কফি ফেলে নষ্ট করে দিলি। সেই ইয়োনুকে গালাগালি করলো, যার পরে ক্লাসে আবারও যুদ্ধ শুরু হয়ে গেল। ইয়োনু সেই ছেলেটিকে খুব মারতে লাগলো এবং সব বাচ্চারা তাদের দুজনের মারামারিতে বাজি ধরতে লাগলো যে কে জিতবে। মিসলি এটা দেখে বেশ অবাক হলেন। তার আজ প্রথম দিন ছিল। তিনি সব বাচ্চাদেরকে চিৎকার করে আবার বসতে বললেন। ইয়োনু আবার ক্লাসে এসে বাকি সবাইকেও বসতে বলল এবং সবাই চুপচাপ বসে গেল। এরপর ডাস্টবিনে নোংরা ফেলতে গিয়ে মিসলি অবাক হয়ে গেলেন, কারণ সেটা তো সিগারেটে ভর্তি ছিল। সাথে তিনি দেখেন যে স্কুলের সব জায়গায় এমন ড্রাম রাখা আছে যেখানে বাচ্চারা দাঁড়িয়ে ধূমপান করছে। স্কুলে কারোরই ভয় নেই তাদের। এবার তখনই গামিন মিসলির কাছে এসে তার সাথে কথা বলল। মিসলি তাকে চিনতে পারলেন এবং বললেন যে তুমি তো বেশ বড় হয়ে গেছো। গামিন তাকে বলল যে আপনি কি এই স্কুলেই পড়াতে এসেছেন? যদি এমন হয় তাহলে এখানে পড়াবেন না। আগের শিক্ষকও 1 মাসের মধ্যেই এই স্কুল ছেড়ে চলে গিয়েছিলেন। মিসলি বললেন যে তুমি তো বেশ বড় হয়েছো যে আমার চিন্তা করছো, এইসব আমার ওপর ছেড়ে দাও। এরপর তিনি জিজ্ঞেস করলেন, তোমার পড়াশোনা কেমন চলছে? গামিন তাকে বলল যে সে একটি স্টাডি গ্রুপ বানাতে চায়। এরপরে গামিন আবারও সেই ছেলেটি সেহনের পিছু নিতে লাগলো এবং দেখল যে স্কুলে একটি লাইব্রেরিও আছে, কিন্তু সেহন এখানে এসে আরামে ঘুমিয়ে পড়ে। গামিন সব জায়গায় সেহনের পিছু নিতে লাগলো। সে প্রায়ই লাইব্রেরিতে চলে আসে এবং তার সাথে পড়ার কথা বলতে থাকে। এটা দেখে সেহনও বিরক্ত হয়ে যায় এবং বলে, ঠিক আছে, কিন্তু আমি শুধু একবারই তোমার পড়াশোনায় সাহায্য করব। সেহন এবার তাকে একটি গণিতের প্রশ্ন বোঝাতে লাগলো, কিন্তু সে জানতে পারল যে গামিন পড়াশোনায় একেবারে শূন্য। অন্যদিকে মিসলি উপাধ্যক্ষের কাছে গিয়ে তাকে বললেন যে আমাদেরকে স্কুল থেকে এই ড্রামগুলো সরিয়ে দেওয়া উচিত, হয়তো এভাবে বাচ্চারা ধূমপান করবে না। কিন্তু উপাধ্যক্ষ একদম স্কুলের বাচ্চাদের মতোই ছিল। সে বলল যে ড্রাম সরালে বাচ্চারা ধূমপান ছাড়বে না। আমিও 40 বছরে আজও পর্যন্ত ধূমপান ছাড়তে পারিনি। মিসলি হতাশ হয়ে এখান থেকে চলে গেলেন। অন্যদিকে সেহন দেখে যে গামিন শিক্ষকের সব কথা টুকে রেখেছে, কিন্তু সেই কথাগুলো গণিতের শিক্ষক বলেছিলেন, যার প্রশ্নের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। সেহন এটা দেখে বলল যে তুমি তো একেবারে বোকা। সে জিজ্ঞেস করল, তুমি এত মন দিয়ে পড়াশোনা কেন
কেন করতে চাও? গামিন বলল যে আমাকে ভালো গ্রেড পেতে হবে। গামিন বলল যে আমি জানি তুমিও পড়াশোনা করা ছেলে, তোমার নেক্সট সিনড্রোম আছে যা বেশিরভাগ বই পড়ার সময় ঝুঁকে থাকার কারণে হয়, আর তোমার আঙুলগুলোতে সেই দাগও আছে যা সাধারণত বেশি লেখার কারণে হয়, আর সবচেয়ে বড় কথা তোমার চোখ পরিষ্কার বলে দেয় যে তুমি পড়তে চাও। গামিন বলল যে চলো আমরা একসাথে একটি স্টাডি গ্রুপ বানাই, কিন্তু সেহন বলল যে তুই কি একটু পাগল টাগল নাকি, স্টাডি গ্রুপটাও আবার এই স্কুলে? সেই ছেলেটি হান এমনটা কখনোই হতে দেবে না। গামিন বলল যে এই হানকে? এই কথায় সেহন গামিনকে জানায় যে হান সেই বিখ্যাত গ্যাং ইয়নব্যাক গ্যাংয়ের চেয়ারম্যানের ছেলে এবং সেই এই র্যাঙ্কিং অ্যাপ বানিয়েছে। সেই এই পুরো স্কুলের 1 নম্বর যোদ্ধা। সে সব বাচ্চাদেরকে এমনভাবে প্রভাবিত করেছে যে তারা একে অপরের সাথে মারামারি করে এবং অ্যাপে নিজেদের র্যাঙ্কিং বাড়ানোর পেছনে পাগল হয়ে আছে। গামিন বলল যে এর সাথে আমাদের পড়াশোনার কি সম্পর্ক? গামিন সেহনকে তার মার্কশিট দেখালো যা সে সেদিন তার জিনিস তুলতে গিয়ে পেয়েছিল এবং পড়াশোনায় সেহনের র্যাঙ্ক এতে দ্বিতীয় ছিল। সেহন এটা দেখে একটু আবেগপ্রবণ হয়ে যায়। গামিন বলে যে চলো স্টাডি গ্রুপ বানাই এবং একসাথে পড়াশোনা করে কলেজে যাব, কিন্তু সেহন সেই ফলাফলটা নেয় এবং নিজের বুকে পাথর রেখে সেটা ছিঁড়ে ফেলে দেয় আর বলে আমার পড়াশোনা করতে হবে না, এই বলে সে চলে যায়। এরপর একটি অনুষ্ঠানের সময় উপাধ্যক্ষ সেই ছেলেটিকে হানকে একটি পুরস্কার দেন এবং বলেন যে এই আমাদের স্কুলের সবচেয়ে সেরা শিক্ষার্থী। সেহনও এইসব দেখে হতাশ ছিল। এরপর বাথরুমে তার সাথে একজনের ধাক্কা লাগে। সেহনের রাগ ছিল, সে বলল যে একে, কিন্তু এই ছেলেটি সেই ইয়নুই ছিল। সে এখন সেহনকে মারতে লাগলো। সেহন তার উপর পাল্টা আক্রমণ করে না। ইয়নু বলল যে এখন তুই কাল আমাকে 2 লক্ষ ওন এনে দিবি। সেহন বলল যে আমার কাছে তো এত টাকা নেই। এদিকে মিসলি এখন নিজেই সব ড্রাম তুলে এক জায়গায় রাখতে লাগলেন। তখনই তিনি একটি আওয়াজ শুনলেন। তিনি দেখেন যে এখানে ইয়নু টাকা না দেওয়ার জন্য সেহনকে খুব মারছে। মিসলি এটা দেখে দুজন শিক্ষককে সাহায্যের জন্য ডাকতে যাচ্ছিলেন, কিন্তু সেই ভীতু শিক্ষকেরা নিজেরাই এখান থেকে পালিয়ে যান। মিসলি এখন নিজেই সেহনকে বাঁচাতে যেতে লাগলেন। তখনই গামিন এখানে এসে তাকে এই ব্যাপারে জড়াতে নিষেধ করে এবং বলে যে আমি ওর সাহায্য নিজেই করব। এরপর গামিন মুখোশ পরে একটি অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আসে এবং পুরো জায়গায় সেটা স্প্রে করে সেহনকে তুলে পালিয়ে যায়। সে সেহনকে একটি জায়গায় নিয়ে আসে, কিন্তু সেহন তাকে বলে যে তুমি এমন কেন করছো, তুমি আমাকে কেন সাহায্য করলে? ও শুধু আমাকে মেরে এই ব্যাপারটা শেষ করতে যাচ্ছিল, কিন্তু এখন এভাবে পালানোর কারণে সে আমাকে রোজ উত্ত্যক্ত করবে। সেহন বলে যে আমিও পড়াশোনা করতে চাই, কিন্তু এই ব্যাপারটা এখন জীবন মৃত্যুর হয়ে গেছে। এই বলে সেহন চলে যেতে লাগে। ইয়নু আবারও তার সামনে চলে আসে এবং সে সেহনকে মেরে বলে আমি জানি সেই অন্য ছেলেটি আমাদেরই ক্লাসের ছিল, বল সে কোথায়? কিন্তু সেহন গামিনকে এই ব্যাপারে জড়াতে চাইছিল না, তাই সেই ইয়নুকে কিছুই বলে না। তখনই ইয়নু তাকে খুব মারতে থাকে এবং একটি বেসবল ব্যাট জোরে তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু গামিন তার একটি মাত্র লাথিতেই ব্যাটটা ভেঙে দেয়। আসলে গামিন ছোটবেলা থেকেই রোজ সকালে কঠিন অনুশীলন করত। সে কোথাও শুনেছিল শক্তিশালী শরীর, শক্তিশালী মন। তাই সে রোজ সকালে কঠিন অনুশীলন করে নিজেকে খুব শক্তিশালী করে তুলেছিল, কিন্তু এই সব কিছু দিয়েও তার গ্রেডের ওপর কোনো প্রভাব পড়েনি। যাই হোক, এখানে এক ঘষিতেই গামিন ইয়নুকে অজ্ঞান করে দেয় এবং সেহন এটা দেখে অবাক হয়ে যায়। গামিন বলে যে উত্তেক্ত হওয়ার চিন্তা করো না এবং আমার স্টাডি গ্রুপে যোগ দাও। সেহন এখনও এটাই বলে যে আমি সেটাতে যোগ দেব না। সে গামিনকে বলে যে তুমি জানো তুমিও পুরোপুরি আত্মবিশ্বাসী নও, এই কারণেই তো তুমি এখন নিজের পরিচয় লুকানোর জন্য মুখোশ পরে আছো। এই বলে সেহন চলে যায়। এরপর সে নিজের বাড়িতে আসে। সেহন বেশ গরিব ছিল এবং সেটা বাবার সাথে থাকতো। তার বাবা সেহনকে পড়ানোর ব্যাপারে কোনো আগ্রহই দেখাতো না। সে বলতো যে পড়াশোনা করে কলেজে যাওয়া এসব বেকার, তাই তুমিও পড়াশোনা ছেড়ে কোনো কাজ শিখে নাও। সেহন বলে যে দয়া করে বাবা এখন বন্ধ করো, আমাকে রোজ রোজ এটা শুনতে হবে না। ঠিক আছে, আমি কলেজে যাব না এবং আমি পড়াশোনা ছেড়ে কোনো কাজ শিখে নেব। তার বাবা সেহনের উপর রেগে যায় এবং বলে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। সেহন ওর রাগের মাথায় খাওয়া ছাড়াই এখান থেকে উঠে বাইরে গিয়ে বসে পড়ে। তার গণিতের খাতাটি চোখে পড়ে যা নোংরার স্তূপে পড়েছিল। সেহন পড়তে চাইতো, কিন্তু তার পরিস্থিতি এমন ছিল না যে সে পড়তে পারে। আর অন্যদিকে গ্যামিনও পড়তে চাইতো, কিন্তু তার সাথে পড়ার জন্য কেউ প্রস্তুতি ছিল না। ছোটবেলা থেকেই অন্য বাচ্চাদের মায়েরা গ্যামিনের মাকে বলতো যে আমাদের ছেলে একটি স্টাডি গ্রুপে যোগ দিয়েছে, গ্যামিনেরও স্টাডি গ্রুপে যোগ দেওয়া উচিত যাতে সেও ভালো নম্বর পায়। গ্যামিনও অন্য বাচ্চাদের কাছে যেত, কিন্তু কেউই তাকে নিজেদের স্টাডি গ্রুপে যোগ দিত না। এতে গ্যামিন বেশ খারাপ বোধ করত। তার মাও তাকে কাঁদতে দেখেন এবং বলেন যে যদি তুমি পড়াশোনায় ভালো নাও হও
তাহলেও চিন্তার কোনো কারণ নেই, এতে কোনো পার্থক্য পড়ে না। কিন্তু গ্যামিনকে যে কোনো মূল্যে নিজেকে পড়াশোনায় ভালো করতে হতো। সে আজও এই ব্যাপারেই ভাবে। এবার পরের দিন মিস লি ওঠেন। তিনি সেই বাজে স্কুলে একেবারেই যেতে চাইতেন না, কিন্তু তিনি একজন শিক্ষক ছিলেন, তাকে এটা করতেই হবে। তিনি নিজেকে এটা বলে স্কুল চলে এলেন, যেখানে তিনি দেখেন যে স্কুলের সেই ড্রামগুলো আবার বাইরে চলে এসেছে, যা তিনি গতকাল সরিয়েছিলেন, এবং বাচ্চারা আরামে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তখনই শৃঙ্খলা প্রধান একটি লাঠি নিয়ে এখানে আসেন। তাড়াতাড়ি ওখান থেকে সরো, এবং তাদের সবাইকে তখনই তাড়িয়ে দেন। তারপর তিনি মিস লিকে বলেন যে দয়া করে আপনি এসব ড্রাম এখান থেকে সরিয়ে দিন। একজন স্কুল পরিদর্শক আমাদের স্কুল দেখতে এসেছেন, তিনি উপাধ্যক্ষের সাথে আছেন। এই বলে তিনি দ্রুত পালিয়ে যান। মিস লিও এখন আবার একা একাই এই ড্রামগুলো সরাতে লাগলেন। তখনই আরেকজন ছেলে তাকে সাহায্য করলো। এই ছেলেটির নাম পার্ক গান। সে মিস লিকে বলল যে ভালো হবে যদি আমরা স্কুল পরিদর্শককে এই ড্রামগুলো দেখতে দিই। মিস লি বলেন যে আমিও এটাই চাই, কিন্তু কি করব, শেষ পর্যন্ত এটা আমাদের স্কুল, আমাদেরকে এটাকে নিজেদের হাতে বদলাতে হবে। পার্ক বলে যে আপনি একাই স্কুলকে বদলাতে পারবেন না, কিন্তু মিস লি বলেন যে আমি হার মানব না। তিনি পার্ককে আবার ক্লাসে যেতে বলেন। অন্যদিকে গ্যামিন যখন আজ ক্লাসে আসে, তখন তার ডেস্কের উপর একটি খাতা দেখতে পায়। সেহনের নাম লেখা ছিল তাতে। এটা সেহনের সেই গণিতের খাতাটি ছিল, যা সে গ্যামিনকে দেওয়ার জন্য সেদিন রাতে নোংরার স্তূপ থেকে তুলেছিল। গ্যামিন তাকে এটা দেওয়ার জন্য ধন্যবাদ দিতে লাগে। তখনই তার একটি ডেস্ক এসে লাগে, আর এই ডেস্কটি ইয়নউই মেরেছিল। সে বলে যে আমি জানি তুই সেই মুখোশ পরা ছেলেটা ছিলি, তাই না? সে খাতাটি নিয়ে নেয়। গ্যামিন বলে যে এটা আমাকে ফেরত দাও। এদিকে সেই স্কুল পরিদর্শক উপাধ্যক্ষের সাথে পুরো স্কুল ঘুরে দেখছিলেন যে এই স্কুলটি কেমন। তখনই তাদের চোখে মিস লি পড়লেন, যিনি একটা ড্রাম সরাচ্ছিলেন। স্কুল পরিদর্শক তখনই তার কাছে আসতে লাগলেন। শৃঙ্খলা প্রধান তখনই ড্রাম নিয়ে সরে পড়েন। এখানেই স্কুল পরিদর্শক মিস লিকে দেখে বলেন যে আমরা কি আগে কখনো দেখা করেছি? কিন্তু উপাধ্যক্ষ বলেন যে এমনটা হতে পারে না, উনি গতকালই স্কুলে যোগ দিয়েছেন। তারা কথা বলছিলেন, তখনই জানলা ভেঙে একটি কুঠার বাইরে এসে পড়ে। মিস লি তখনই নিজের ক্লাসের দিকে দৌড়ানো। আসলে কিছু সময় আগে ইয়নো যখন গামিনের সাথে লড়াই করছিল, তখন ইয়নো সেই খাতাটি জ্বালিয়ে দেয় এবং একটি কুঠারের সাহায্যে গামিনকে আক্রমণ করে। কিন্তু গামিন লড়াইয়ে তার থেকে বেশ ভালো ছিল, সে আরামে তাকে ফেলে দেয়। এটা দেখে সব বাচ্চারা অবাক হয়ে যায়। তখনই সেই ছেলেটি পার্কও এখান দিয়ে যেতে যেতে এই সব দেখতে লাগে। তো বন্ধুরা, এটা হলো গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।